15 মে খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। হবিগঞ্জের বিউটিকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি বাবুল সিলেটে গ্রেপ্তার। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। আন্দোলনে মুক্ত করে খালেদা জিয়ার নেতৃত্বেই নির্বাচনে যাব বললেন বিএনপি নেতারা। দেখছেন এটিএন নিউজ, নিউজ এট 8 এ আপনাদের সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সেভেনিং সিমেন্ট সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। চলছে উন্নয়ন কর্মকাণ্ড চারদিকে, পরিবর্তনও দৃশ্যমান। একদিকে আশা, অন্যদিকে প্রতিদিনের দুর্ভোগ। উন্নয়নের এই প্রতিক্রিয়া কি স্বাভাবিক? খোঁজ নিয়েছে এটিএন নিউজের টিম। তাদের অনুসন্ধান নিয়ে আমাদের এ সপ্তাহের বিশেষ আয়োজন উন্নয়নের মহাসড়ক। চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়। এবারে পুরো খবর। গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন হবে আগামী 15 মে। শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এক সভা শেষে 2 সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সিইসি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 12 এপ্রিল, যাচাই বাছাই করা হবে 15 ও 16 এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 23 এপ্রিল। 5টি সিটি কর্পোরেশনের মধ্যে সর্বশেষ নির্বাচন হয়েছিল গাজীপুরে 2013 সালের 6 জুলাই। সেই হিসেবে এই সিটির বর্তমান পরিষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 4 সেপ্টেম্বর। আর খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল 2013 সালেরই 15 জুন। সেই হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হবে 25 সেপ্টেম্বর। নিয়ম অনুসারে গাজীপুরে 8 মার্চ থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে এবং খুলনায় 30 মার্চ থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। তাই দেরি না করে যথাসময়ে নির্বাচন করে ফেলতে উদ্যোগী কমিশন। শনিবার ছুটির দিনেই সভায় বসলেন কমিশনাররা। দুপুরে এলো তফসিল ঘোষণা। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা জানালেন, গাজীপুর ও খুলনা সিটির অভিভাবক নির্বাচন করবেন 15 মে। HSC পরীক্ষার্থীদের সুবিধার কথা মনে রেখেই দিনক্ষণগুলো ঠিক করা হয়েছে বলে জানালেন সিইসি। নির্বাচন কমিশন আগামী 15 মে 2018 তারিখ ভোট গ্রহণের দিন নির্ধারণ করে গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের বিস্তারিত তফসিল চূড়ান্ত করেছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 12 এপ্রিল 2018 বৃহস্পতিবার। দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 15 থেকে 16 এপ্রিল 2018 রবি ও সোমবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 23 এপ্রিল 2018 সোমবার। বর্তমানে 2 সিটির ওয়ার্ড এবং ভোটার সংখ্যাও জানালেন। 57টি সাধারণ এবং 19টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত। গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা 11,64,425। 31টি সাধারণ এবং 10টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে খুলনা সিটি কর্পোরেশন গঠিত। খুলনা সিটি কর্পোরেশনে ভোটার সংখ্যা 4,93,454। প্রশ্নের জবাবে সিইসি জানান, সীমিতভাবে ব্যবহার হবে ইভিএম পদ্ধতি। যেহেতু আগামী অক্টোবরের মধ্যে শেষ হচ্ছে সিলেট, রাজশাহী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়াদও, বাকি এই 3 সিটি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে রোজার পর। এর মধ্যে নির্বাচন কেন্দ্রিক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। একটা জীবন তো অত্যন্ত মূল্যবান, আমরা সেজন্য দুঃখ প্রকাশ করতে পারি। অভিযোগ আসছে, সেগুলো আমরা তদন্ত করে দেখব। সিসিটিভি থাকবে, কোনো কেন্দ্রে সিসিটিভি থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে, আমাদের যা নির্বাচনের সাথে সম্পর্কিত তারা থাকবে, সেইভাবে মেজার নেব। বিজিবি থাকবে, র্যাব থাকবে এবং সেনাবাহিনীও থাকতে পারে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। মামলা, পুলিশ কিছুই বাঁচাতে পারেনি হবিগঞ্জের 14 বছরের বিউটি আক্তারকে। অপহরণের পর 1 মাস আটকে রেখে ধর্ষণ করে ফেলে যায় এলাকার বখাটে বাবুল মিয়া। মামলা হলে মেয়েটিকে আবারও অপহরণ করে ধর্ষণের পর খুন করে হাওরে লাশ ফেলে দেয়। অবশেষে শুক্রবার রাতে ধরা পড়ল ঘাতক বাবুল। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের সহায়তায় সিলেট থেকে সজল ছত্রের রিপোর্ট।
17 মার্চ ভোরে হবিগঞ্জের শাস্তাগঞ্জ উপজেলার চাপড়িহাওরের সবুজ জমিতে লাল জামা পরা বিউটির ক্ষতবিক্ষত মরদেহ যেন বাংলাদেশের দুঃখ হয়ে ধরা দেয় সবার কাছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা গ্রামের সায়েদ আলীর মেয়ে বিউটি। গত বছর বখাটে বাবুলের যন্ত্রণায় স্কুল ছাড়তে হয়েছিল 8ম শ্রেণী পড়ুয়া বিউটি আক্তারকে। গত 21 জানুয়ারি 14 বছরের মেয়েটিকে অপহরণ করে ইউনিয়ন পরিষদ সদস্য কলমচান বিবির ছেলে বাবুল অজ্ঞাত স্থানে রেখে 1 মাস ধর্ষণ করে বিউটিকে ফেলে রেখে যায়। মামলা করায় আবারও বেপরোয়া হয়ে ওঠে বাবুল ও তার সহযোগীদের হুমকিতে বিউটিকে তার নানা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। 16 মার্চ নানা বাড়ি থেকে আবারও বিউটিকে তুলে নিয়ে যায় বাবুল। ধর্ষণের পর হত্যা করে ফেলে যায় বিউটির মৃতদেহ। আমার মেয়েটা হত্যা হইরা ফেলাইলো, এখন আমরা কিভাবে ছেলে সন্তান নিয়ে গ্রামের মেয়ে আমরা তাকি বাস করি? এই বাবুলের আমরা ফাঁসি চাই। বখাটেদের হাতে এভাবে আর কত কিশোরী বিউটির জীবন যাবে? এ প্রশ্নের পাশাপাশি ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সবার। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বাবুলের ফাঁসি চাই, সব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই আমরা। এ ঘটনা তোলপাড় তোলে সারা দেশে। অবশেষে শুক্রবার রাতে সিলেটের বিয়ানীবাজার থেকে বাবুল মিয়াকে আটক করে র্যাব। এই হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়াকে আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি এবং পরবর্তীতে আরো অধিকতর তদন্ত কার্যক্রম পরিচালনা হবে এবং তার সাথে অন্য যারা জড়িত ছিল কিংবা সেও আদৌ জড়িত ছিল কিনা এবং অন্যান্য আরো তদন্ত কার্যক্রম কিভাবে এই হত্যা এবং গুমের ঘটনা ঘটেছিল সেটি বিস্তারিত তদন্ত করে বের করতে হবে। সজল ছত্রী, ATN নিউজ, সিলেট। বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনের সময় এই মন্তব্য করেন তিনি। ঢাকা সিভিল সার্জন গিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে দেখেছেন। তিনি তো বলেছেন বেগম জিয়া আগে যেমন ছিলেন এখনো ঠিক সেই অবস্থাতে এসছেন। মির্জা ফখরুল সাহেবরা তারা তো বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়েও অবশেষে মিথ্যাচার শুরু করেছে। খালেদা জিয়ার মুক্তি আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সাতক্ষীরার দেবহাটা থানার নতুন ভবন উদ্বোধন করে একথা বলেন তিনি। আমরা বলছি যে যেদিনই তিনি চাবেন সেদিন আমরা নিরাপত্তার বিশ্লেষণ করে তাকে অনুমতি দেব, কিন্তু আমরা দিন তারিখ এগুলো বলতে পারবো না। আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে আগামী নির্বাচনে যাওয়ার কথা বললেন বিএনপি নেতারা। আর নির্বাচন নিয়ে সরকার সমঝোতা না করলে বাধ্য করা হবে বলেও মন্তব্য করলেন তারা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এখন ভুলণ্ঠিত। 47 বছর পরে এসেও গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে যুদ্ধ করতে হচ্ছে। বর্তমান সরকার আবারও একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারা। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর 2014-এর 5 জানুয়ারির মতো নির্বাচন, তথাকথিত নির্বাচনের পুনরাবৃত্তি দেশে হবে না, হতে দেওয়া হবে না। উন্নয়নশীল দেশ হিসাবে সরকারের সাফল্য দাবি এবং স্বৈরাচার সরকার হিসাবে বর্তমান সরকারের নাম আসায় এর কড়া সমালোচনা করেন বিএনপি নেতারা। বর্তমান সরকারকে নাও বিশ্বে স্বীকৃত একটি সবচেয়ে স্বৈরাচারী সরকার বর্তমান সরকার, এটা আজকে বিশ্বে প্রতিষ্ঠিত হয়ে গেছে। উন্নয়নের ঢেকুর তোলেন তাদেরকে আমরা প্রশ্ন করতে চাই যে জিজ্ঞাসা করেন আপনাদের সাফল্যের কথা দেশের সাধারণ কৃষকের কাছে। খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা। নিরপেক্ষ সরকার নিরপেক্ষ নির্বাচন না দিলে সংগ্রাম করে নিরপেক্ষ নির্বাচন আদায় করে এই দেশে নিরপেক্ষ সরকার আমরা স্থাপিত করব। আন্দোলন 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 আন্দোলনের মধ্যে দিয়েই আমরা দেশনেত্রীকে কারামুক্ত করব এবং তার আগে অন্য কোনো কিছু আমরা চিন্তা করব না বন্ধুগণ। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিউ ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলেন, চুরির পেছনে এই ব্যাংকের একজন ক্ষমতাধর ব্যক্তি জড়িত, যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সরকারের নেই। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের $81 মিলিয়ন চুরি হওয়ার ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে এফবিআই নিশ্চিত করেছে। দলের পক্ষ থেকে আমরা যে অভিযোগ করেছিলাম সেটি এখন আরো অকাট্য সত্য হয়ে বিশ্বের ইতিহাসে এত বড় ব্যাংক ডাকাতির ঘটনাটির তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রী কেন এত বছর ধরে আটকে রেখেছেন, এফবিআই রিপোর্টে সেটি এখন পরিষ্কার হয়ে গেছে জনগণের মানসে। মুক্তিযুদ্ধের সময় জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধাহত ব্যক্তিদের সেবাদানকারী যুক্তরাজ্যের লুসি হেলেন ফ্রান্সিস হল্টের হাতে বাংলাদেশের নাগরিকত্ব সনদ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে বাংলাদেশ প্রেমী লুসি হল্টের হাতে স্থায়ী নাগরিকত্বের এই সনদ তুলে দেওয়া হয়। এ সময় জাতির জনকের ছোট মেয়ে শেখ রেহানা এবং শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ হোসেনও উপস্থিত ছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় লুসি যশোর ক্যাথলিক চার্চে কর্মরত ছিলেন। যুদ্ধের সময় চার্চটি বন্ধ করে দেওয়ার পরও জীবন বাজি রেখে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা করেছেন তিনি। সম্প্রতি লুসি হল্টকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে তাকে বিনা ফিতে 15 বছরের ভিসা দেওয়া হয়, যা গত 8 ফেব্রুয়ারি বরিশালে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে তুলে দিয়েছিলেন। 1960 সালে বরিশালের অক্সফোর্ড মিশন হাসপাতালের সেবায়ত হিসেবে যোগ দেন লুসি। পরিবারের অন্য সদস্যরা ব্রিটেনে থাকলেও আমৃত্যু বাংলাদেশে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করায় লুসি হল্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুন্দরবন রক্ষায় অবিলম্বে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ বন্ধ সহ 4 দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতারা। সকালে জাতীয় জাদুঘরের সামনে এক নাগরিক সমাবেশে এই দাবি জানাতে গিয়ে তারা অভিযোগ করেন, সুন্দরবন সংরক্ষণে জনগণের দাবি ও ইউনেস্কোর সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার অবহেলা করছে। 400 একর জমিতে মাটি ভরাট করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের যে কাজ এরই মধ্যে শুরু হয়েছে তা বন্ধ সহ সুন্দরবনের ওপর আরোপিত সকল অনিয়ম বন্ধেরও আহ্বান জানান বক্তারা। দেশের ঐতিহ্য রক্ষায় বিকল্প কোনো উপায় বের করে শিগগিরই এই বিষয়ক চুক্তিটি বাতিলেরও দাবি জানান বক্তারা। বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন। যে সুন্দরবন আমাদের বিশ্ব ঐতিহ্যের অংশ, যে সুন্দরবন আমাদেরকে রক্ষা করে, সেই সুন্দরবনকে যেন আমরা এমন কিছু না করি যাতে করে সুন্দরবনই ধ্বংস হয়ে যায়। বিকল্প এনার্জি তো সমস্ত উন্নত বিশ্ব যাচ্ছে ওদিকে, তো আমরা একদিকে উন্নত বিশ্ব হওয়ার স্বপ্ন দেখব আর আরেকদিকে ব্যাক গিয়ারে চলবো, সেটা তো হয় না। আমাদের দাবি নীতি নির্ধারকদের কাছে যত মেধা, আমাদের শ্রম, আমাদের সবকিছু ব্যয় করে বিকল্প উদ্ভাবন করব। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছেন চাকরি প্রত্যাশীরা। শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 5 শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী। সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশে নির্ধারিত সময়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পরীক্ষা নিতে না পারা, রাজনৈতিক অস্থিরতার জন্য সময় নষ্ট, সেশন জটের কারণে যথাসময়ে শিক্ষাজীবন শেষ না হওয়া সহ দাবির পক্ষে 14টি যুক্তি তুলে ধরা হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এবারে আমাদের বিশেষ আয়োজন। ধুলায় ঝাপসা পথে স্বাভাবিকের চেয়ে 2 বা 3 গুণ বেশি সময় যানবাহনেই বসে কাটাতে হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যাত্রীদের। তবুও আগামী দিনের গতিময় মহাসড়কের ভাবনায় দুর্ভোগ ভুলে থাকার চেষ্টা। যদিও শঙ্কাও আছে, কাজ শেষ হবে কবে? সঞ্জয় মজুমদারের ক্যামেরায় সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন ফেরদৌস রহমান। সঙ্গে ছিলেন সাভার প্রতিনিধি জাহিদ হাসান। যাত্রাপথের বিড়ম্বনার শুরুটা সাভারের বাইপাইলে। সড়কের স্থায়িত্ব বাড়াতে কংক্রিট দিয়ে বাঁধাইয়ের কাজ চলছে প্রায় 2 মাস ধরে। মাত্র 600 মিটার সেই বাঁধাইয়ের কাজ। এই অংশটুকু পাড়ি দিতেই যানবাহনগুলোর কেটে যায় 1 থেকে 2 ঘন্টা। আপনি যদি সুখে থাকতে চান, ভালোভাবে চলতে চান, তাহলে একটু কষ্ট হবে না? সেই চেষ্টাটা কি আপনারা করছেন? আমরা করছি যাতে জনগণ ভালোভাবে চলতে পারে।
রাজধানীর সাথে দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের যোগাযোগের একমাত্র লাইন এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। মহাসড়কের বাড়তি গাড়ির চাপ সামাল দিতে তাই 2 লেন থেকে 4 লেনে উন্নয়ন কাজ চলছে গত 2 বছর ধরে। আর গত 2 বছর ধরে সেই উন্নয়নের খেসারত দিতে হচ্ছে এ রাস্তায় চলাচলকারীদের। গাজীপুরের জয়দেবপুর থেকে 70 কিলোমিটার আর চন্দ্রা থেকে 55 কিলোমিটারে সড়ক উন্নয়নের পাশাপাশি 26টি সেতু, 3টি ফ্লাইওভার, 2টি রেলওয়ে ওভারপাস, 7টি বক্স কালভার্ট তৈরির কাজও চলছে দ্রুত গতিতে। তবুও মাত্র 1 থেকে 1.5 ঘন্টার এই দূরত্ব পার হতে সময় লাগে 6 ঘন্টারও বেশি। ফাঁকা হইলে গেলে 3-4 এক লগে জায়গা আর ওই চাপা কোন জায়গা ব্যাগের ওই জামটা বাইরে জায়গা যাত্রীকে আমরা বুঝ দিতে পারতেছি না। আর ড্রাইভারের দোষটা, ড্রাইভার তো আমাদের বুঝতে পারলে হয়, কিন্তু আসলে যাইতে পারে না, আমরা নিজেও দেখি। অবশ্য কিছু অংশে সড়কের 4 লেনই ব্যবহার করতে পারে গাড়িগুলো। ঊর্ধ্বশ্বাসে সেটুকু পাড়ি দিয়ে আবারও থেমে যাওয়া, কোথাও বা ডান পাশে আবার কোথাও বা বাম পাশে গিয়ে 2 লেনের সড়কেই চালাতে হয় গাড়ি। মুখগুলোতে তাই গাড়ির বাড়তি চাপ তো পরেই, খানাখন্দে ভরা এসব মুখে খুব কৌশলে চালাতে হয় চালকদের। ছোট বড় দুর্ঘটনাও ঘটে সেটা করতে গিয়ে। যানবাহনের ধীরগতি মাঝে মাঝেই রূপ নেয় দীর্ঘ যানজটে। এলাঙ্গা মতো প্রচুর জাম, সেই জামের কল্পনার বাইরে। রাত্রে জাম লাগে, সকাল পর্যন্ত থেকে যায়। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের যাত্রীরা গাড়িতে একটু স্বস্তিতে বসে যে উন্নয়ন কাজ দেখবেন সে উপায়ও নেই। ধুলোয় অন্ধকার পথে নিঃশ্বাস নেওয়াও কঠিন। যানজট আর ধূলিঝড়ে কাহিল হতে হয় নিত্যদিন। তবুও এই কষ্ট অনেকটাই মেনে নিয়েছেন এ পথের যাত্রীরা। উন্নয়ন কাজের জন্যই একটু আমাদের ব্যাঘাত হচ্ছে, এটা যদি শেষ হয় তখন আমরা আরো অনেক সুবিধা পাবো আর কি। এখন কষ্ট হচ্ছে, পরবর্তীতে আরো সুবিধা হবে আমাদের জন্যই। অবশ্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আশা করছেন প্রকল্পের মেয়াদ 2018 সালের ডিসেম্বরের আগেই শেষ হবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের 4 লেনে উন্নীত করার কাজ। এই ভোগান্তিটা আরো কিছুদিন আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় থাকবে, কিন্তু আমি আশা করছি যে আগামী নির্বাচনের আগে আমাদের অনেকগুলো কাজই দৃশ্যমান হবে। আগামী দিনের গতিময় এক মহাসড়কের স্বপ্ন নিয়ে এই উন্নয়নের মহাসড়কে পাড়ি দিচ্ছেন উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের যাত্রীরা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, টাঙ্গাইল। এবারে বার্জিস্টেল বিরতির পর আরো থাকছে রংপুরের বিশেষ জজ আদালতের পিপি নিখোঁজ, জামালপুরে মন্দিরের জমি অধিগ্রহণের সিদ্ধান্তে ক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা।